ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে আমরা 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 পড়েছিলাম হচ্ছে হুস পড়েছিলাম, আপনাদেরকে হুস পড়ানো হয়েছিল। আর এখান থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, আজকের ক্লাসে যে এখান থেকে শুরু হবে এগুলো কেউ পড়ছেন বাসায়? এনিওয়ান? না স্যার। ও ওয়াও, ওয়ান্ডারফুল। কিছু পড়িনি, কালকের ক্লাসের পরে আজকের ক্লাসে ঢুকছি ভাইয়া। ও ভেরি গুড ভেরি গুড। আসলে বলছেন 250 না, টাকার বলছেন। 250 টাকার কোর্স তো কারো আসলে মূল্যায়ন নাই আর কি। স্যার এখানে তো রিডাকশন ভাব দেখি। রিডাকশন, না হ্যাঁ আসলে রিডাকশন। ভাইয়া মানে আপনাদের হ্যাঁ ক্লাসগুলো করলে একদম ক্লিয়ার হয়ে যায় তো কনসেপ্ট, এজন্য আসলে ভাবি যে আগে আপনাদেরটা দেখে পড়ে আর কি, মানে তখন ইজি হয়ে যায় বিষয়গুলো, এই জন্য আসলে দেখা হয় না। হ্যাঁ বুঝছি স্যার, বুঝছি। ব্যাপারটা এমনই। না না ঠিক আছে, আপনার কথা আমি ফেলে দিচ্ছি না, বাট আপনি যদি পড়েন তাহলে পড়ার পরে যেটা হবে সেটা হচ্ছে মনের মধ্যে একটা কুতকুতানি ব্যারাম ক্রিয়েট হয়, বুঝছেন? তো ওই কুতকুতানির কারণে আমাদের যে শিক্ষাটা হয় সেটা হচ্ছে অ্যাকুইজিশন। এখন আমি যেটা পড়াই দিলাম ওটা কিন্তু আপনার লার্নিংই হয়ে যাবে, অ্যাকুইজিশন আসলে কখনো হবে না। আপনি ভুলে যাবেন, আপনি 1 মাস 1.5 মাস আমার এটা না পড়েন বা না জানেন না দেখেন চোখে ভুলে যাবেন, কিন্তু একবার পড়ার পরে মনের মধ্যে একটা কুতকুতানি থাকবে, এরপর আমাকে জিজ্ঞাসা করবেন, এরপর আমি যে আনসারটা দিব আপনি ওটা আর ভুলবেন না। এটা হচ্ছে অ্যাকুইজিশন বলা আর কি। যা বাই দ্য ওয়ে, সমস্যা নেই। এখানে অনেক কিছু লিখছে, এত কিছু লিখা পড়ানোর আসলে আমার ইচ্ছাও নাই, মানে চেষ্টাও নাই। সংক্ষেপে একটা কথা বলে দিই, রিলেটিভ প্রোনাউন 5টা আপনারা চিনছেন তো? হু, হুম, হুজ, হুইচ, দ্যাট চিনছেন নাকি চিনেন নাই? জি স্যার, চিনছি। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনের সাথে যদি বিভাব থাকে পাশাপাশি, বুঝছেন কি বললাম? প্রোনাউনের সাথে বি ভার্ব পাশাপাশি থাকে। হ্যাঁ, দুইটাকে আমরা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিতে পারি, একটাকে বাদ দিব না, দুইটাকে বাদ দিয়ে দিতে পারি। এটাকে বলে অমিশন অফ রিলেটিভ প্রোনাউন। অমিশন, অমিশন মানে বাদ, অমিশন অফ রিলেটিভ প্রোনাউন। কি বলছি? অমিশন অফ রিলেটিভ প্রোনাউন। ভেরি গুড। তাহলে এখান থেকে যদি হুইচ ওয়াজটা বাদ দিই তাহলে কি হবে? ভ্যালুর পরে অবটেইন থেকে শুরু হবে। এই যে দেখেন, ভ্যালুর পরে অবটেইন থেকে শুরু হয়েছে, হুইচ ওয়াজ গায়েব হয়ে গেছে। বুঝা গেছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাও সেম দেখেন, দ্যাট ইজ ছিল, দ্যাট ইজ নাই এখন। এটাও দেখেন, হুইচ ছিল, হুইচ নাই। এটাও দেখেন, এখানেও হুইচ ছিল, হুইচ নাই। তো বিয়েটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর বিভাব যদি পাশাপাশি থাকে ওগুলোকে আমরা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিতে পারি। ওকে, ক্লিয়ার? ওকে স্যার। জি হ্যাঁ, স্যার। তাহলে বাদ দিলে এটা আসলে রিডিউস হয় না? হ্যাঁ। হ্যাঁ, এটা বড় ছিল, এটাকে আমি কেটে ছোট করছি আর কি। হ্যাঁ, ওই যে আমরা বলি না গাছের আগাছা ছাটো, এই টাইপের অবস্থা আর কি। তো হুইচ ওয়াজকে আমরা ছেটে ছোট করে ফেললাম, এটাকে বলে রিডাকশন। ওকে, তার মানে আমরা শিখে ফেললাম রিলেটিভ প্রোনাউন আর বিভাব যদি পাশাপাশি থাকে এই দুইটাকে আমরা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিতে পারি, এটাকে বলে অমিশন অফ রিলেটিভ প্রোনাউন। ওকে, যাক, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। না স্যার, নেই। আচ্ছা, 2 নাম্বার অপশনাল দ্যাট একটা বলছে, আরেকটা হচ্ছে অব্লিগেটরি দ্যাট। আচ্ছা, এগুলো আমরা ছোটবেলায় অনেক কঠিন লাগতো, বুঝছেন? তো আসলে যেটা হয়, প্রথম কথা হচ্ছে ওরা বলতে চাচ্ছে অপশনাল দ্যাট মানে কি। অপশনাল মানে হচ্ছে এই সেন্টেন্সটা একটু পড়েন, জন সেড দ্যাট হি ওয়াজ লিভিং নেক্সট উইক। এই দ্যাট দ্বারা আমি কি দুইটা সেন্টেন্স যুক্ত করছি নাকি করি নাই? সবাই বলতে হবে। জি স্যার। করছি। করছেন, ভেরি গুড। আচ্ছা, আর দ্যাট এখানেও দেখেন, দ্যাট দিয়ে আমি দুইটা সেন্টেন্স যুক্ত করছি না করি নাই? করছেন। জি স্যার, করছি। ভেরি গুড ভেরি গুড। এখন ওরা বলতেছে দ্যাট দিয়ে যখন আমার দুইটা সেন্টেন্স যুক্ত হবে, যদি দ্যাট এর আগে এই ভার্ব গুলো থাকে, যেমন এখানে সে আছে, টেল আছে, তখন আপনি চাইলে দ্যাটকে বাদ দিতে পারেন। এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ সুষমা বলেন। আচ্ছা আচ্ছা, না না না, বলেন বলেন বলেন। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা আপনার সাথে একটু 1 আওয়ার পরে কথা বলি আমি। শিওর শিওর শিওর, ওকে ওকে। হ্যাঁ,
তো এরা বলতেছে যে কি দ্যাট এর আগে যদি এই ভার্ব গুলা থাকে আমি চাইলে দ্যাট কে বাদ দিতে পারি, আর এখানে বলতেছে দ্যাট এর আগে যদি এই ভার্ব গুলা থাকে তখন আমি দ্যাট কে বাদ দিব না। এটা হচ্ছে টোয়েফেল বললো, আমিও বললাম। এতটুকু কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এখন এখন একটা জিনিস মনে রাখেন, আপনারা এই চারটা ভাব মাথায় রাখেন, আর বাকিগুলো মাথায় রাখার দরকার নাই। প্রথম কথা হচ্ছে এই চারটা মাথায় রাখবেন, মেনশন, ডিক্লেয়ার, রিপোর্ট, স্টেট। আচ্ছা, এখন কোন দুইটা সেন্টেন্স যদি দ্যাট দিয়ে যুক্ত হয়, এখানে দুইটা সেন্টেন্স আছে দ্যাট দিয়ে যুক্ত হয়েছে এবং এই চারটা ভার্বের একটাও না। প্রথম কথা হচ্ছে এটা দ্যাট এর আগে যে ভার্বটা আছে এই চারটা ভার্বের একটাও না। দুই নাম্বার কথা হচ্ছে এখানে দ্যাট কি সাবজেক্ট নাকি সাবজেক্ট না? সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট না, এখানে দ্যাট সাবজেক্ট অবজেক্ট না আমি অবজেক্ট কিনা জিজ্ঞেস করি নাই, আমার প্রশ্ন শুধু দুইটা, সাবজেক্ট নাকি সাবজেক্ট না? সাবজেক্ট না, সাবজেক্ট না। সাবজেক্ট না। যদি সাবজেক্ট না হয় তখনই আপনি দ্যাটটাকে বাদ দিতে পারবেন। যদি দ্যাট সাবজেক্ট হয় দ্যাটকে বাদ দেওয়ার সুযোগ নাই, সেটা ভার্ব যেটা থাকবে থাকুক। দ্যাট যদি সাবজেক্ট হয় আপনি বাদ দিতে পারবেন না। যদি দ্যাট সাবজেক্ট না হয় তখন আপনি দ্যাটকে বাদ দিতে পারবেন, তবে এই ভার্বগুলো থাকলে আমরা নরমালি বাদ দেই না। এই ভার্বগুলো থাকলে নরমালি আমরা বাদ দেই না। আচ্ছা, একজনে জিজ্ঞেস করছেন রিডাকশন করলে কি ভয়েসের দিকে লক্ষ্য রাখতে হয় কিনা? না, ভয়েসের দিকে আপনার রিডাকশন করলে লক্ষ্য রাখার কোনো দরকার নেই, এটা অটোমেটিক্যালি বসে যাবে যা আছে তা। আপনি যদি কোনো সেন্টেন্স নিয়ে কনফিউশনে পড়েন সেই সেন্টেন্সটা আমাদেরকে বলেন, আমাদের সাথে শেয়ার করেন, আমরা আপনার কনফিউশন দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তো আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে দ্যাটকে আমরা বাদ দিতে পারবো, প্রথমে আমার দেখতে হবে সে সাবজেক্ট কিনা। যদি সে সাবজেক্ট হয় আমি বাদ দিতে পারবো না, সেটা যেটা হবে হোক। আর যদি সাবজেক্ট না হয় আমি বাদ দিতে পারবো, সব জায়গা থেকে বাদ দিতে পারবো। তবে নরমালি আমরা এই ভার্বগুলো থাকলে বাদ দেই না। দিলে কি ভুল হবে? দিলে কি ভুল হবে? ক্লিপস অনুযায়ী মনে হয় ভুল হবে। ক্লিপসও তো বলছে ভুল হবে বা এরকম কিছু বলে না। ক্লিপস এখানে কি লিখছে দেখেন তো। সাবজেক্ট যদি না হয় দিলে ভুল হবে না। না, ক্লিপস এখানে কি লিখছে সেটা দেখাচ্ছি আপনাদের। কি লিখছে? ইউজুয়ালি ভুল হবে না। ইউজুয়ালি বলছে, ম্যান্ডেটরি বলে নাই। হ্যাঁ ঠিক আছে, মানে আমরা রাখি ফর্মাল, তুলে দিলে একটু কম ফর্মাল লাগে, বাট ভুল হবে না, এটা বলতে চাইছে আর কি। বাই দ্য ওয়ে, মনে রাখতে পারলে তো ভালো, মনে না রাখতে পারলো। হ্যাঁ, তবে ওটা বুঝবো কেমনে? ও দ্যাট যে সাবজেক্ট, ওটা বুঝবেন কেমনে, তাই না? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন, ভেরি গুড। জন সেড, জন হচ্ছে সাবজেক্ট, সেড হচ্ছে ভার্ব, বুঝতে পারছেন? জি। হি হচ্ছে সাবজেক্ট, লিভিং হচ্ছে ভার্ব, বুঝতে পারছেন? হ্যাঁ। এই লিভিং আর সেই ছাড়া এই সেন্টেন্সে কি আর কোনো ভার্ব আছে চোখে দেখা যায়? না। না, তাহলে এই সেন্টেন্সের দ্যাটটা কি? রিলেটিভ প্রোনাউন। সাবজেক্ট নাকি সাবজেক্ট না? সাবজেক্ট না। সাবজেক্ট না, এতটুকু তো আপনি শিওর? হ্যাঁ। এই তো, ভেরি গুড। আচ্ছা, তার মানে এই সেন্টেন্সে যেহেতু সাবজেক্ট না, কথাটা আমার ভালো করে খেয়াল করবেন, আমি এখান থেকে যদি দ্যাটটা বাদ দিতে পারি, তাই না? হ্যাঁ, অবশ্যই পারি। এবং দ্যাট বাদ দেওয়ার পরে এই একটা ক্লজ যেটা ছিল, ক্লজ আছে, এটাও একটা ক্লজ ছিল, ক্লজ আছে, ক্লজ গুলোর কোনো চেঞ্জ হয় নাই, মাঝখান থেকে শুধু দ্যাটটা উঠে গেছে। ইয়েস অর নো? ইয়েস। তার মানে দ্যাটটা যদি অবজেক্ট হয় তখন আমরা চাইলে দ্যাটটাকে বাদ দিতে পারি, কিন্তু ক্লজের কোনো চেঞ্জ হবে না, ক্লজ ক্লজের জায়গায় রয়ে যাবে, ক্লজের উপরে কোনো হাতই পড়ে নাই। দেখছেন কারো গায়ে এক ফোঁটা ছিটকা পড়ছে লবণের? পড়ে নাই, মানে সবাই অক্ষত, রক্ত কারো ঝরে নাই, শুধুমাত্র দ্যাট মাঝখান থেকে মারা গেছে, তখন সে সাবজেক্ট না। কিন্তু একটু আগে পড়ে আসছি, খেয়াল করেন, দ্যাট ইজ, এই ইজ ভার্বের সাবজেক্ট কে? দ্যাট। দ্যাট। আর কন্টেইনস ভার্বের সাবজেক্ট?
The counter. বেকার আছে, কাউন্টার Baker. Breaker. দা বেকার হচ্ছে কন্টেন্সের সাবজেক্ট। যিনি আমাকে প্রশ্নটা করেছেন উনি কি এতটুকু বুঝতে পেরেছেন বেকারের সাবজেক্ট ভার্ব হচ্ছে কন্টেন্স আর দ্যাট এর ভার্ব হচ্ছে ইজ? এতটুকু ক্লিয়ার ওনার কাছে নাকি ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, তার মানে আমি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে দ্যাট হচ্ছে সাবজেক্ট। ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস। ইয়েস, ওকে ফাইন। এখন দ্যাট সাবজেক্ট, তাহলে আমি এখান থেকে যদি দ্যাটটা বাদ দিই, খেয়াল করেন আমি কি এভাবে দ্যাটটা বাদ দিতে পারবো? না। পারবো না। না। কিন্তু আমার আরেকটা ওয়ে আমি দেখতে পাচ্ছি বাদ দেওয়া, সেটা হচ্ছে দ্যাটের সাথে এখানে বি ভার্ব আছে। কি বি ভার্ব আছে? আমি চাইলে এটাকে বাদ দিতে পারি। কথাটা খেয়াল করবেন, অন্য ভাব থাকলে কিন্তু বাদ দিতাম না, শুধুমাত্র বি ভার্ব আছে বিধায় দ্যাটটাকে আমি বাদ দিচ্ছি। এখন এই দুইটা বাদ, তাহলে দা বেকার কন্টেন্স এ সলিউশন অন দা কাউন্টার মাঝখানে রয়ে গেল। এখন বলেন এটা কি ফ্রেজ না ক্লজ? ফ্রেজ। তার মানে দ্যাট যখন সাবজেক্ট, সেটাকে যখন আমি বাদ দিলাম ক্লজের উপরে আঘাত চলে আসছে, ক্লজের রক্ত ঝরে গেছে, ক্লজ আর ক্লজ নাই। আপনি কি বুঝতে পারতেছেন যিনি প্রশ্নটা করেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে দ্যাট যদি সাবজেক্ট হয় আপনি তখনই বাদ দিতে পারবেন যদি পাশে বি ভার্ব থাকে। অন্য ভাব থাকলেও করা যায়, সেগুলো আমি এখন দেখাচ্ছি না, বাট আপাতত এতটুক জেনে রাখেন দ্যাট যদি সাবজেক্ট হয় বি ভার্ব থাকলে ওটাকে বাদ দিতে পারবেন, কিন্তু তখন আর ক্লজের জায়গায় থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে। সো দ্যাটটাকে আমরা কখন অমিট করতে বলছি? যখন সেটা অবজেক্ট এবং সেটাকে বাদ দিলেও ক্লজের উপরে কোনো আঘাত আসবে না। জন সেড একটা ক্লজ, হি ওয়াজ লিভিং আরেকটা ক্লজ, অক্ষত ক্লজ আছে। ভাই আর কি প্রশ্নের আনসার পেয়েছেন নাকি এখনো খটকা আছে? হ্যাঁ, পেয়েছি। ওয়েলকাম। তাহলে দুটো দ্যাট আমরা পাইলাম, কি জানি বললো, অপশনাল দ্যাট, অব্লিগেটরি দ্যাট, ঘোড়ার ডিম, এই দুটো আমরা শিখে ফেলছি। এখন হচ্ছে দ্যাট ক্লজ। বাবা, আচ্ছা, এই যে এখানে আমি আপনাদেরকে একটা টেকনিক্যাল একটা বিষয় বলবো, কথাটা ভালো করে খেয়াল করবেন। একজনে আমাকে প্রশ্ন করছিল ক্লজ রিডিউস করার সময় ভয়েসের দিকে খেয়াল রাখতে হবে কিনা। ক্লজ রিডিউস করার সময় ভয়েসের দিকে খেয়াল রাখতে হয় না, তবে এখন যে জিনিসটা দেখাবো এই জিনিসটার ক্ষেত্রে ভয়েসের দিকে খেয়াল রাখতে হয়, এই জিনিসের দিকে ভয়েসের দিকে খেয়াল রাখতে হয়। আচ্ছা, ওরা বলতেছে আমার যদি দ্যাট ক্লজ থাকে, দ্যাট ক্লজটাকে আমি সামনে নিয়ে আসতে পারি, যেমন দ্যাট মেনি রেসিডেন্টস অফ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আর ডাইং। এই যে দ্যাট থেকে ডাইং পর্যন্ত সে নিয়ে আসলো, কথাটা খেয়াল করবেন, নিয়ে আসছে। এরপরে কি করছে, এখানে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাকে সে তুলে দিছে, তুলে দিয়ে ভার্ব থেকে বাকি অংশ বসায় দিছে। আবার বলছি, দ্যাট থেকে লাস্ট পর্যন্ত যা ছিল সেটা সেন্টেন্সের শুরুতে লিখছে, সাবজেক্ট যেটা ছিল সেটা তুলে দিছে আর ভার্ব থেকে বাকি অংশ বসায় দিছে। আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এই দুইটা সেন্টেন্স নিয়ে একটু ভালো করে খেয়াল করে দেখেন যা বলছি তার সাথে মিলে কিনা। স্যার স্যার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন? আমি একটা কোশ্চেন করে এখনো আনসার পাই নাই। আমি কোশ্চেন করছি, আমি যেটুকু কথা বলেছি এই দুটো সেন্টেন্স নিয়ে আমার কথার সাথে মিল পাচ্ছেন নাকি পাচ্ছেন না? জি পাচ্ছি। পাচ্ছি। যদি পেয়ে থাকেন ওকে। ওয়াহিদুজ্জামান প্রশ্ন করেন। স্যার এই দ্যাটটা স্যার ইজ ওয়েল নোন, এইটুকুর কি স্যার সাবজেক্ট? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ইজ ওয়েল নোন, এত মানে এই নো ভার্বের সাবজেক্ট হচ্ছে যে এই দ্যাট। দ্যাট। ওকে, এটাতেও পরে আসতেছি। আচ্ছা, দুইটা সেন্টেন্সে কি অর্থের কোনো পার্থক্য হয়? না, অর্থের কোনো পার্থক্য নেই, একদম হুবহু সেম। দ্যাট এর এটার মিনিংটা কিভাবে বলবো? আচ্ছা দেখেন, ইট ইজ ওয়েল নোন, এটা আমাদের জানা আছে। কি জানা আছে? দ্যাট মেনি রেসিডেন্ট অফ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আর ডাইং। তৃতীয় বিশ্বের অনেকগুলো দেশের অনেক রেসিডেন্ট কি করতেছে? মারা যাচ্ছে। দ্যাট মেনি রেসিডেন্টস অফ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, তৃতীয় বিশ্বের অনেক দেশের অনেক রেসিডেন্টস মারা যাচ্ছে আর ডাইং মারা যাচ্ছে, ইজ ওয়েল নোন, আমাদের নিকট
জানা আছে বা আমাদের কাছে জানা আছে, একই বিষয়। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখেন তাহলে আমরা কি করব, এই দ্যাট থেকে শুরু করে থিং পর্যন্ত বসাই দিলাম, এরপরে সাবজেক্টটা বাদ, সারপ্রাইজেস মি বসাই দিলাম। সোজা না? সোজা না? ঠিক আছে, এই যে এতক্ষণ আমরা কাজটা করলাম, কোনটারে দি, স্যার এই সেন্টেন্সটাকে ওইরকম বানাই দেখান। এতক্ষণ যেটা বানাইলাম ওইটার মতো বানাই দেখান, বলেন। বানান বানান, এতক্ষণ লাগে নাকি? এটা কি করা যাবে? শিপন দাস বলে কিছু শুনছি না, কেন ভাই? হ্যাঁ, মানুষের সাথে কথা বলতেছে, আপনি কেন শুনতেছেন? স্যার এটা কি বানানো যাবে? অবশ্যই বানানো যাবে, আমি আপনাদের আইকিউ দেখতে যাচ্ছি। প্যাসিভ ভয়েস করলে হতে পারে। অ্যাবসলিউটলি। কে বলছে কথাটা? মামুন। মামুন, ভেরি গুড। দেখেন, that he was leaving next week was said by John. That he was leaving next week was said by John. সেন্টেন্সটা কি সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। সবাই, কারো কোনো কনফিউশন থাকলে বলেন বুঝি নাই। জি স্যার, বুঝিনি, একবার বুঝে দেন। বুঝি নাই তো স্যার, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, না বুঝলেও কোনো সমস্যা নাই। আই হ্যাভ দাঁড়ান, ইনশাআল্লাহ এটা আমি কোথায় পাই? ক্লাস ডিসকাশন, হ্যাঁ ক্লাস ডিসকাশন, ভেরি গুড, পেয়ে গেলাম। টিটি 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 স্যার দ্যাট থেকে একটু বললেন আবার। বলবো, I said it। এটার প্যাসিভ ভয়েস কি হবে? সরি দাঁড়ান, এক মিনিট। ওখানে জন ছিল, জন said it, এটার প্যাসিভ ভয়েস কি হবে? It was said by John. It was said by John। তো এটা আপনারা কিভাবে প্যাসিভ ভয়েস করলেন? প্রথমে প্যাসিভের নিয়ম, স্যারটাকে সাবজেক্ট করলাম, তারপরে স্যার ভার্বের দিকে তাকাইলাম, হ্যাঁ, স্যার পাস্ট ফর্মে আছে, এই হুম জন্য পাস জানলাম, তারপরে সেটাকে বসালাম, তারপর আবার এই অবজেক্টটাকে আবার সাবজেক্ট করে দিলাম। ভেরি গুড। তো এটা যে অবজেক্ট, এটা আপনারা বুঝতে পারছেন তাই না? জি স্যার। জি হ্যাঁ। স্যার। কেমনে পাইছি অবজেক্ট? কি বলেছে? ইহা বলেছে অবজেক্ট, ফাইন। তো এখানে কি বলেছে? পুরোটা বলছে। পুরোটা কি অবজেক্ট নাকি অবজেক্ট না? অবজেক্ট। ভেরি আচ্ছা, গুড, ইটের বদলে বসছে এটা। রাইট। তাহলে এই অবজেক্টটাকে আমি সামনে আনলাম, was said by John করলাম। এটা কি বোঝা গেছে কিনা বলেন? জি স্যার, বুঝা গেছে। কিন্তু আপনাদের মাথায় এখনো সমস্যা আছে, এখনো সমস্যা দেওয়া যাবে না? হ্যাঁ, ডেটটাকে উড়াই দেওয়া যাবে না? দ্যাটটাকে দাঁড়ান পরে আমি একটা এক্সাম্পল কপি করার চেষ্টা করতেছি, এখান থেকে কপি হয় না, এটাই তো সমস্যা। ভাইয়া ওয়াজটা আবার কেন হয়েছে সেইডের আগে? ও তেরি,
এখানে কেন হয়েছে সেটা বলেন আগে। এখানে হয়েছে স্যার পাস্টের বিভার দরকার, এই জন্য স্যার ওয়াজ আছে। না আপুরে জিজ্ঞেস করছি, প্যাসিভ করার জন্য ওয়াজ আনছেন তাই না? তো মনে করেন এটা আর ইট সেম, তো এটাকে এখন আমি যখন সামনে আনলাম এটাকে আমার প্যাসিভ করতে হয়েছে, সে কারণে আমি প্যাসিভ করছি। আচ্ছা, একটা ছোট লাইনকে জাস্ট বড় করছি। হ্যাঁ, এখন এই যে কপি করে নিয়ে আসলাম। ইট ইজ ওয়েল নোন দ্যাট, ইট ইজ ওয়েল নোন দ্যাট, এটার ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা দেখাইছিলাম, শালারা দেখেন এটার ক্ষেত্রে কি আমি প্যাসিভ করছিলাম? দেখেন তো, এটা প্যাসিভেই আছে। এটা প্যাসিভে ছিল। আচ্ছা আচ্ছা, একটা অ্যাক্টিভ নিয়ে আসি তাহলে, এটা বাদ, এটা বাদ, দাঁড়ান একটা অ্যাক্টিভ নিয়ে আসি। তাই এখানে দ্যাট থেকে কনফিউজ কোন কোয়াটের সাবজেক্ট না? আসি, এত জটিল জটিল প্রশ্ন করিয়েন না, আমার ভয় লাগে। এই যে দেখেন অ্যাক্টিভ নিয়ে আসছি একটা, হ্যাঁ অ্যাক্টিভ নিয়ে আসছি। এখানে কি আমি প্যাসিভ করছিলাম? দেখেন তো। না করেন না। তাহলে এখানে সাবজেক্ট আছে, ইজ সারপ্রাইজড বাই মি হলে ভালো হইতো না? এখানে সাবজেক্টটা বাদ দেওয়া গেছে, সাবজেক্টটা বাদ দিয়ে করা গেছে, কিন্তু এখানে তো সাবজেক্টটা বাদ দেওয়া যাইতেছে না। এখানে সাবজেক্টটা বাদ দিছি কেন আর এখানে সাবজেক্টটা বাদ দেওয়া যাচ্ছে না কেন? এটা হচ্ছে আজকে লার্নিং। দুইটার সাবজেক্ট তো একই আর পরের সেন্টেন্সটা প্রথমটা তো আলাদা আলাদা জিনিস বুঝাচ্ছে। ওটা তো একটা ক্লজ, দুইটাই সেম, দুইটাই ক্লজ। জন সেড এটা একটা ক্লজ, খেয়াল করেন, জন সেড একটা ক্লজ, দ্যাট থেকে আরেকটা ক্লজ। হ্যাঁ, ইট সারপ্রাইজ একটা ক্লজ, ইট সারপ্রাইজেস মি একটা ক্লজ, দ্যাট থেকে আরেকটা ক্লজ। দুইটাতেই দুইটা ক্লজ আছে। তাহলে অবজেক্ট ছিল ভার্বের, কিন্তু ওখানে অবজেক্ট নাই, সেজন্য দুইটাতেই অবজেক্ট আছে। ইট যেটা বুঝাচ্ছে ওটা তো দ্যাট জন উড ডু সাচ এ থিং কি বুঝাচ্ছে। অ্যাবসলিউটলি, এটাই আমি শুনতে যাচ্ছি। দেখেন এই জন আর এই এটা ডিফারেন্ট, কিন্তু এখানে ইট বলতে কি বোঝানো হচ্ছে? ইট সারপ্রাইজেস মি, এটা আমাকে সারপ্রাইজ করছে। এই ইটটা কোনটা? এই ইটটা হচ্ছে দ্যাটের পর থেকে বাকি সবটা। হ্যাঁ, ইটটা হচ্ছে দ্যাটটা। তো আমার যদি সেন্টেন্সের শুরুতে বেসিক্যালি ইট থাকে, তার মানে এই ইটটা মানে পরে যে ক্লজটা আছে দ্যাট ক্লজ সেটা। তার মানে এই দ্যাট ক্লজটাকে যখন আমি সামনে নিয়ে আসব তখন আমার আর ইটটা লিখতে হয় না, এরপরে ভার্ব থেকে যা আছে তাই লিখতে হয়। ঠিক আছে, ভার্ব থেকে যা আছে তাই লিখতে হয়। কিন্তু যদি ইট না থেকে অন্য কিছু থাকে তখন মিনিং অনুসারে অ্যাক্টিভ হলে অ্যাক্টিভ করতে হয়, প্যাসিভ হলে প্যাসিভ করতে হয়। বেসিক্যালি অনেক বেশিরভাগ সময় প্যাসিভ হয়ে যায়। যেমন জন সেড, জন কি বলছে? ইহা বলছে, ইহা জনের দ্বারা বলা হয়েছে। অর্থ কিন্তু এরকমই। দেখেন আপনি যদি এখানে নরমালি সেইড করেন ওয়াজ বাদ, দ্যাট হি ওয়াজ লিভিং নেক্সট উইক সেইড বাই জন, এটা কি প্যাসিভ ভয়েস হয়েছে? না। আমি মনে করেন জনও বাদ দিলাম, শুধু ভার্ব লিখে দিলাম, আপনাদেরকে বললাম না ভার্ব থেকে যা আছে লিখে দিতেন। দ্যাট হি ওয়াজ লিভিং নেক্সট উইক সেইড, কি হইলো? এটা কোনো সেন্টেন্স হইছে? হয় নাই। তো ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্ট সাবজেক্টের কারণে আমার জনটাকে লিখতে হবে। এখন জন, জনের দ্বারা বলা হয়েছে সেজন্য বাই জন, আর এটা হচ্ছে জনের দ্বারা বলা হয়েছে প্যাসিভ, যে কারণে আমি এখানে প্যাসিভ করতে হয়েছে ওয়াজ। মূল বিষয়টা আমি যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে যদি ইট থাকে এবং পরে দ্যাট ক্লজ থাকে, দ্যাট ক্লজটাকে আমি যখন সেন্টেন্সের শুরুতে আনবো ইটটাকে বাদ দিয়ে বাকিগুলো লিখে দিব। আর অন্য সাবজেক্ট থাকলে তখন আমার মিনিং অনুসারে প্যাসিভ করতে হবে। দ্যাটস ইট, এটাই বুঝাতে চাইছিলাম। আপনারা কি বুঝতে পারছেন? জি জি। ভার্ব তাহলে এখানে দুইটা হয়ে যাবে, ওয়াজ তো একবার আগেই ছিল, আবার হচ্ছে ভয়েস চেঞ্জের জন্য নিয়ে আসা লাগছে, এই তো। আপু ইন্টারমিডিয়েট না অনার্স? আপু আনসার দিচ্ছে না, মানে আপনি আনসার দিলে আমার আপনাকে বুঝে দিতে সুবিধা হবে, সেজন্য জিজ্ঞেস করছি। আচ্ছা ধরে নি আপনি ইন্টারমিডিয়েট। এখানে কয়টা ভার্ব?
দুইটা। ওকে, মেইন ভার্ব কোনটা, নাকি দুইটাই মেইন ভার্ব? না না, এম তো অক্সিলারি ভার্ব। আপনি শিওর? আপনি শিওর কিনা সেটা আমাকে নিশ্চিত করবেন তো। হ্যাঁ শিওরই তো। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে ফাইন। আচ্ছা দেখেন তো, জন সেড ইট, এখানে একটাই ভার্ব সেড, তাই না? তাহলে এটাই মেইন ভার্ব। শুনতে পাচ্ছি না আপু, রেসপন্স? জি। হ্যাঁ, এখানে কি দুইটা ভার্ব নাকি, মানে এখানে কি দুইটাই মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব আছে? না, অক্সিলারি ভার্ব আছে একটা। কেন বুঝছেন? যে বি ভার্ব ওয়াজ। হ্যাঁ, তো বি ভার্ব থাকলে কি সেটা অক্সিলারি ভার্ব হয়, মেইন ভার্ব হয় না? হ্যাঁ হয়। হয়, তাহলে এখানে অক্সিলারি কেন বলছেন আপনি? একটা মেইন ভার্ব আছে পাশে, সেইট। আচ্ছা, আর এটা কি অ্যাক্টিভের স্ট্রাকচার না প্যাসিভের স্ট্রাকচার? এটা তো প্যাসিভ। প্যাসিভ। প্যাসিভের স্ট্রাকচারে আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা বি ভার্ব লাগে আর একটা ভার্বের পাস্ট পার্টিসিপল লাগে। যখন কোনো জায়গায় আমরা যদি বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল পাশাপাশি দেখি, তখন আমার অবশ্যই বুঝতে হবে এটা প্যাসিভের স্ট্রাকচার, এবং ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, পাস্ট পার্টিসিপলটা হচ্ছে আমার মেইন ভার্ব। আপনি কি এতটুকু বুঝতে পারছেন? জি। ওকে ফাইন, ভেরি গুড। আচ্ছা স্যার, হ্যাঁ, বি ভার্ব আর অক্সিলারি ভার্ব একই না? আরেকটা প্রশ্ন করে বলছেন, একই না, জানাবো। আচ্ছা, এখন এই সেন্টেন্সটাতে ওয়াজ সেড পাশাপাশি আছে, তার মানে ওয়াজটা হচ্ছে একটা বি ভার্ব আর এটা হচ্ছে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমি বলেছিলাম বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল যদি পাশাপাশি থাকে তখন এটা প্যাসিভের স্ট্রাকচার। তার মানে এটা কি প্যাসিভের স্ট্রাকচার নাকি স্ট্রাকচার না? স্ট্রাকচার। যদি প্যাসিভের স্ট্রাকচার হয় তাহলে বি ভার্বটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব। আপনি কি এতটুকু শিওর? বুঝতে পারছেন? জি। তার মানে এখানে দুইটা ভার্ব না, বেসিক্যালি মেইন ভার্ব একটা আর একটা অক্সিলারি ভার্ব। ঠিক আছে? জি। আচ্ছা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, he has been যদিও বা আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করি না, তাও আমি আপনার জন্য লিখলাম। এখানে কয়টা ভার্ব দেখা যাচ্ছে? এখানে তো চারটা, হ্যাজ বিন, বিং, বিটেন। আচ্ছা, তাহলে এখানে মেইন ভার্ব কয়টা, অক্সিলারি ভার্ব কয়টা? হ্যাজ বিন তো অক্সিলারি ভার্ব, আর বিটেনটা হচ্ছে মেইন ভার্ব, আর বিংটা তো হচ্ছে ইর জন্য আসছে, প্যাসিভের জন্য প্যাসিভ না? করার কারণে। জি জি। আচ্ছা না, যাক। আমি যেটা প্রশ্ন করেছি ভাইয়া, যে আগের আগের লাইনে যেটা ছিল, দ্যাট হি ওয়াজ লিভিং নেক্সট উইক, হুম, তো একটা ওয়াজ ছিলই, মানে আগের এটা ও বলেছি আর কি। এরপরে আবার ও প্যাসিভের জন্য আবার ওয়াজ নিয়ে আসলাম, ওইটা ও জিজ্ঞেস এই করি। ওয়াজ, এই ওয়াজ তো হি এর ওয়াজ, হি হ্যাঁ ওয়াজ। হ্যাঁ, ওইটাই আমি জিজ্ঞেস করেছিলাম আর কি, যে এটা তো ছিলই এক্সিস্টেড, আর আমি হচ্ছে এখন ভয়েস করার জন্য আরেকটা নিয়ে আসছি, এটাই কোশ্চেন ছিল ভাইয়া। ও আচ্ছা, তাহলে আপনি বুঝতে পারছেন না? জি 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 ও ভাইয়া, আচ্ছা আচ্ছা, বুঝতে। তাহলে আমি আর না আগাই। আমাদের মনে হয় লুৎফুন্নেসা জিজ্ঞেস করতে চাইছেন যে বি ভার্ব আর অক্সিলারি ভার্ব সেম কিনা। এটা জি। প্রশ্নটা আসলে এটা জেনে কোনো কাজ নাই, তবে আমি আপনাকে বলে দিই। মনে করেন ইউ আর এ গার্ল, আর ইউ আর ইটিং ম্যাঙ্গো। হ্যাঁ, দেখেন এখানে আর কি মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? লুৎফুন্নেসা, অক্সিলারি। আমি যে কি দিয়ে মারবো আমি বুঝতে পারতেছি না। মেইন ভার্ব। এই আর ছাড়া আর কোনো ভার্ব আছে এই সেন্টেন্সে? না। তাহলে আপনার আর ছাড়া যদি আর ভার্ব না থাকে তাহলে আপনি এটাকে অক্সিলারি ভার্ব কেন বললেন? মেইন ভার্ব।
শিওর নাকি দেখেন ইমানে টলবল করতেছে? ইমান ইমান ইমানের জোর কম। আচ্ছা, এটা হচ্ছে এখানে মেইন ভার্ব আর এটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? জি। এই বি ভার্ব গুলা যখন মেইন ভার্ব হয় তখন সেটাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব, কথা খেয়াল করবেন। আর যখন অক্সিলারি ভার্ব হয় তখন সেটাকে কি বলে? নন ফাইনাইট ভার্ব। তার মানে বি ভার্ব যদি অক্সিলারি ভার্ব হয় সেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব, আর বি ভার্ব যদি মেইন ভার্ব হয় তখন সেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। এতটুকু কি আপনারা পড়ছেন এরকম? তাইসির ভাই কি এরকম পড়াইছিল? তাইসির ভাই কি পড়াইছিল বলেন? স্যার মানে বলতেছি প্যাসিভের করার ক্ষেত্রে হ্যাঁ মানে ফার্স্টে অক্সিলারি দিতে হবে, আবার অক্সিলারি অনুসারে বিভার বসাতে হবে। এখন অনেক জায়গায় দেখি যে বিভার বসানো থাকে। শুনেন, একটার পর একটা আনসার দিই। আগে আমাকে ফাইনাইট আর নন ফাইনাইটে যেহেতু ঢুকছি এটা ক্লিয়ার করি। এটা ফাইনাইট, এটা নন ফাইনাইট। তাইসির ভাই কি এটা বলছিল আপনাদেরকে? এটা বলেন। তাইসির ভাই কি এটা বলছিল? ফাইনাইট নন ফাইনাইট কি পড়ানো হয়েছিল? জি না স্যার। তাহলে তো আপনাদেরকে উদয় বলি লাভ নাই। আচ্ছা যাই হোক, ফাইনাইট নন ফাইনাইট নিয়ে কথা বলা হয়েছিল কিন্তু মানে স্পেসিফিকলি পড়ানো হয় নাই। ও তাহলে দরকার নেই, আপনারা অ্যাডভান্সে পাবেন, সমস্যা নেই, বাদ দেন। আমি এটাকে নিয়ে আর ডিস্টার্ব না করি, যেহেতু পড়ানো হয় না, এটা একটা ডিফারেন্ট কেস। ওকে, এখন লুৎফুন্নেসাকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে বি ভার্ব গুলো হচ্ছে am, is, are, was, were, সেটা অলওয়েজ বি ভার্ব। সেটা কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করে, কখনো সেটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। কখন মেইন ভার্ব হিসেবে কাজ করবে? যখন তারপর আর কোনো ভার্ব থাকবে না। এটা হচ্ছে আপনার জন্য বলে দিলাম। যদি কোনো বি ভার্বের পরে আর কোনো ভার্ব না থাকে তখন বি ভার্ব হচ্ছে মেইন ভার্ব, আর বি ভার্বের পরে যদি অন্য একটা ভার্ব থাকে তাহলে সেই বি ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব। লুৎফুন্নেসা গট ইউ? জি স্যার, বুঝছি। আপনি আসলে বুঝতে আপনার খুব কষ্ট হয়, বুঝছেন? মানে আমি কি বলতাম আসলে, ওই যে ওকে, কোথায় যাব? হ্যাঁ বলেন। স্যার ওই সেন্টেন্সটা একটু বললে ভালো হতো না, যে হি হ্যাজ বিন বিং বিটেন বাই মি। হ্যাঁ হ্যাঁ, কি কি বলবো এখানে? যে হি হ্যাজ বিন বিং বিটেন বাই মি, এটা একটু স্যার যদি ব্যাখ্যা করতেন। ও আচ্ছা, ব্যাখ্যা করতাম। দেখেন এখানে কয়টা ভার্ব আছে? স্যার চারটা স্যার। চারটা। তো একটা সেন্টেন্সে একটা ভার্বও থাকতে পারে, যেমন এখানে সেইড আছে, একাধিক ভার্বও থাকতে পারে। জি স্যার। হ্যাঁ, যদি একাধিক ভার্ব থাকে সবার লাস্টেরটা মেইন ভার্ব আর আগে যা আছে সব অক্সিলারি ভার্ব। জি স্যার, ঠিক আছে। কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে নিজেও বুঝতেছি না। আচ্ছা, বি কনসেন্ট্রেট। ওকে, তার মানে আমরা দ্যাট ক্লজকে সামনে আসাটা শিখলাম। তো সামনে যদি আমার ইট থাকে, ইটটাকে বাদ দিয়ে বাকিগুলো লিখবো, আর যদি অন্য কিছু থাকে আমরা প্যাসিভ করে ফেলবো, বা প্যাসিভে থাকলে অ্যাক্টিভ করে ফেলতে হবে। ওকে, এবার আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে সাবজান্টিভ। সাবজান্টিভের কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে, আচ্ছা, ভার্ব মানে হচ্ছে করা। আই ডু, আই ইট, আই প্লে। তো সাবজেক্ট যখন কোনো কাজ করে সেটাকে আমরা ভার্ব বলি। যেমন ইট খাওয়া, এটা একটা ভার্ব। গো যাওয়া, এটা একটা ভার্ব। আচ্ছা, এখন আমি নিজে গেলাম, এটা একটা বিষয়। আমি আরেকজনকে যাওয়াইলাম, সেটা একটা বিষয়। আমি নিজে করলাম একটা বিষয়, আরেকজনকে দিয়ে করাইলাম একটা বিষয়। আপনারা আমার যদি ভুল না হয় পজিটিভ ভার্ব পড়ে আসছেন না? জি স্যার। পজিটিভ ভার্বে আমরা কি দেখছি? সাবজেক্ট নিজে করে না, অন্যকে দিয়ে করায়। অন্যকে দিয়ে করায়। হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার আছে তো, যে সাবজেক্ট নিজে করে না অন্যকে দিয়ে করায়, সেটা হচ্ছে পজিটিভ। জি স্যার। হ্যাঁ, তার মানে আমি ধরে নিচ্ছি পজিটিভ হচ্ছে আপনারা পারেন। এরপর নরমাল সেন্টেন্স তো আপনারাই পারেন। আপনি যদি বলেন যে আমি খাচ্ছি, আই ইট। হ্যাঁ, আমি খাওয়াচ্ছি, আই ফিড, পজিটিভ।
তো যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নাই সেগুলোকে আমরা 5টা ভার্ব দিয়ে পজিটিভ করতাম, মেক, লেট, হেল্প, গেট, এগুলো দিয়ে আপনারা শিখছেন। আচ্ছা, তাহলে দুটো বিষয় আমার এখানে ফুটে উঠছে। প্রথম বিষয়, সাবজেক্ট নিজে যেটা করছে সেটা একটা বিষয়, সাবজেক্ট অন্যকে দিয়ে যেটা করাইছে সেটা আরেকটা বিষয়। দুটো বিষয়, একটা হচ্ছে সাবজেক্ট করছে, আরেকটা অন্যকে দিয়ে করাইছে। আবার বলছি, কথা খেয়াল করবেন, একটা সাবজেক্ট নিজে করছে, আরেকটা অন্যকে দিয়ে করাইছে। নিজে করলে তো নর্মাল সেন্টেন্স, অন্যকে দিয়ে করাইলে পজিটিভ। আমার কথা এতটুকু ওকে? জি স্যার। সাবজেক্টিভ হচ্ছে সাবজেক্ট নিজে করবেও না, অন্যকে দিয়ে করাবেও না, কিন্তু সে মনে মনে চিন্তা করবে অমুকে ওইটা করলে ভালো হইতো। সেন্সটা বুঝেন? সে নিজে করবেও না, অন্যকে দিয়ে করাবেও না, মনে মনে চিন্তা করবে সে এই কাজটা করলে ভালো হইতো। তার মানে সে যাকে চিন্তা করছে কাজটা করলে ভালো হইতো, মনে করেন করিম এই কাজটা করলে ভালো হইতো, তার মানে কি করিম কাজটা করছে? না, করে নাই। দ্যাট মিন্স তিনটা বিষয়, একটা হচ্ছে সাবজেক্ট নিজে করবে, সেটাও আমরা জানি কেমনে লিখতে হয়, অন্যকে দিয়ে করাবে পজিটিভ, সেটাও আমরা শিখে আসছি। আর এটা হচ্ছে মনে মনে চিন্তা করবে, যেমন আমরা অনেক সময় চিন্তা করি না, এখন যদি সে আমাকে 1 কাপ চা বানাই দিত তাহলে ভালো হইতো। এই যে মনে মনে চিন্তা করাটা, আমি তাকে বলতেছি না যে তুমি বানাও, নিজেও বানাচ্ছি না, কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি কেউ যদি আমাকে 1 গ্লাস পানি খাওয়াইতো ভালো হইতো, কেউ যদি আমাকে এখন পিজা হাটের পিজা খাওয়াইতো ভালো হইতো, কেউ যদি এখন আমাকে সুলতান স্টাইনের কাচ্চি খাওয়াইতো ভালো হইতো। এই যে মনে মনে চিন্তাটা, আসলে ঘটনাটা ঘটতেছে না, মনে মনে চিন্তাটা মানে অন্যজন আরেকটা কাজ করবে, এই মনে মনে চিন্তাটা, এটাই হচ্ছে সাবজেক্টিভ। তার মানে আমরা এখন জাস্ট একটা জিনিস শুধু সেন্টেন্সের বাংলা অর্থ দেখি। উই আর্জ দ্যাট হি লিভ নাও, মানে আমরা চাইতেছি যে সে এখন চলে যাক, আমরা চাইতেছি সে এখন চলে যাক। সে কি গেছে? না, তাকে কি আমি জোর করে বাইর করে দিছি? না স্যার। না, না, কিন্তু আমার মনে মনে চাইতেছি সে চলে যাক। এটাই হচ্ছে সাবজেক্টিভ। তো মনে মনে যেটা চাইবেন সেটা যেহেতু পারফর্ম হয় না, সেজন্য টেক্সট আসলো, কি দিল টেক্সট, টেক্সট দেখতে কষ্ট হয়। সাবজেক্টিভ, রাইট রাইট, ঠিক আছে। তবে এটাকে আমরা উইশও বলতে পারি, আপনি যেটা বলছেন সাবজেক্টিভ, ঠিক আছে, উইশও বলতে পারি। ওকে, বাই দ্য ওয়ে ডিফারেন্ট কেস। সো এখন বিষয়টা হচ্ছে, দেখেন, যেহেতু ভার্বটা ঘটে না, মনে মনে থাকে, সেজন্য সাবজেক্ট ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে ভার্ব অলওয়েজ বেস ফর্মে হবে। সাবজেক্ট কি হবে না হবে আমার দেখার বিষয় না, ভার্ব অলওয়েজ বেস ফর্মে হবে। এটাই হচ্ছে সাবজেক্টিভের থিম, ভার্ব অলওয়েজ বেস ফর্ম। আপনি সাবজেক্ট নিয়ে যা ইচ্ছা করেন, আমার কিছু যায় আসে না। সাবজেক্টকে আপনি সিঙ্গুলার বলেন, সাবজেক্টকে আপনি প্লুরাল বলেন, দরকার হলে সাবজেক্ট যা ইচ্ছা বলেন, কিছুই নাই, কিন্তু আমার ভার্বটাকে আপনার বেস ফর্মে লিখতে হবে, অন্য কোন ফর্মে আপনি লিখতে পারবেন না। আচ্ছা, এই হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, এই যে এই ভার্বগুলো যদি সেন্টেন্সে ইউজ হয় তখনই সাবজেক্টিভ বিষয়টা ফুটে আসে। আচ্ছা, এখন এই আর্জ কথাটা দেখেন এখানে, আর্জ কথাটা দেখেন এখানে, এই আর্জ এখানে লিস্টে আছে। এই আর্জটা যখন আমি সেন্টেন্সে লিখলাম, একটু আমি কপি করে আপনাদেরকে একটা জিনিস বুঝাই, আর একটু সুবিধা হবে। এই আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার না? মিউট করে দিলাম সবাইকে, সাউন্ড পলিউশন। ওকে, দেখেন, প্রথম কথা হচ্ছে সাবজেক্টিভ হতে হলে আমার 3টা জিনিস, 4টা জিনিস ম্যান্ডেটরি, 4টা জিনিস ম্যান্ডেটরি সাবজেক্টিভ হতে হলে, 4টা জিনিস। এই 4টা জিনিস কি কি, কারো আইডিয়া আছে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ভার্ব গুলো থাকবে, তারপর সে দ্যাট থাকবে, হ্যাঁ, তারপর একটা সাবজেক্ট থাকবে, তারপর তো ভার্বের বেস ফর্ম হবে। রাইট, ভেরি গুড, আপনারা সাবজেক্টিভ শিখে ফেলছেন। ওই লিস্টে যে ভার্বগুলো দেখাইছি মুখস্থ করবেন, এছাড়া আর কোনো গতি নাই। তার মধ্যে একটা ভার্ব হচ্ছে আর্জ, এই ভার্বটা থাকবে, তারপরে অবশ্যই দ্যাট থাকতে হবে, দ্যাট না থাকলে সাবজেক্টিভ হবে না।
ওই লিস্টের একটা ভার্ব থাকতে হবে, দ্যাটও থাকতে হবে। শুধু দ্যাট থাকলেই চলবে না, সাবজেক্টও থাকতে হবে। শুধু সাবজেক্ট থাকলে চলবে না, তারপরে ভার্বটা বেস ফর্ম হইতে হবে। চারটা বিষয়, ওই লিস্টের ভার্ব থাকতে হবে, দ্যাট থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, এবং পরে একটা ভার্বের বেস ফর্ম হবে, তখনই আমরা সেটাকে বলবো সাবজাংটিভ মুড। এখন কোন ব্যক্তি যদি বলেন স্যার আমরা তো এতক্ষণ শিখছি দ্যাট কে বাদ দেওয়া যায়, উই আর একটা ক্লজ, হি লিভ নাও একটা ক্লজ, দুইটা ক্লজ, তাহলে আমরা কি এখন দ্যাট কে বাদ দিব? তো দ্যাট এর পরে তো ইয়া নাই, বি ভার্ব নাই তো, কি নাই? বি ভার্ব না না না, ওটা তো রিডাকশন। দ্যাট আমরা একটু আগে পড়ছি না, দ্যাট কে বাদ দেয়া যদি দুইটা ক্লজ থাকে এবং দ্যাট অবজেক্ট হয় তখন আমরা দ্যাট কে বাদ দিতে পারি, একটু আগে পড়ছিলাম না? ভুলে গেছেন মনে হয়? স্যার আসমস পড়ছি স্যার প্রথম দিকে। হ্যাঁ প্রথম দিকে যেটা পড়ছে সেটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে দ্যাট তো সাবজেক্ট না, তাহলে আমি কি দ্যাট কে বাদ দিব? কিন্তু স্যার এই সেন্টেন্সে তো স্যার সাবজেক্টিভ ভার্ব স্যার ছিল না, সাবজেক্টিভ হতে সাবজেক্টিভের স্ট্রাকচারে তো দ্যাট থাকতেই হবে, সাবজেক্টিভের স্ট্রাকচারটা, হ্যাঁ, সো সাবজেক্টিভের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। তার মানে একটা জিনিস মাথায় রাখবেন, ওই লিস্টে যে ভার্বগুলো আছে ওই ভার্বগুলো আসলে সাবজেক্টিভ ভার্ব, যে কারণে আসলে এরপরে যদি দ্যাট থাকে আমরা ওটাকে সরাবো না। এক নাম্বার কথা, আমরা ওটাকে সরাবো নাকি সরাবো না? যদি সরাই দাঁড়ান আপনাদেরকে শেয়ার করে করে পড়াই। এখানে দেখেন, the word that must always appear, এই দ্যাটটা অবশ্যই থাকতে হবে in subjunctive sentence এ। if it is omitted, যদি আমরা দ্যাটটাকে বাদ দিই, most of the verbs মানে ভার্ব গুলো followed by infinitive হয়ে যায়। এখান থেকে আমি যদি দ্যাটটাকে বাদ দেই, সাথে আমার সাবজেক্টটাকেও বাদ দিতে হবে। এই কথাটা ওখানে লিখতে ভুলে গেছে মনে হয়, যাই হোক আমি বলে দিচ্ছি, দ্যাটটাকে বাদ দিলে সাবজেক্টটাকেও বাদ দিতে হবে। এখন সাবজেক্টটাকে বাদ দিয়ে আপনি কি করবেন, সেটার অবজেক্টিভ ফর্ম আবার বসাইতে হবে। এই দ্যাট এবং সাবজেক্ট বাদ যাবে, সাবজেক্টের আবার অবজেক্টিভ ফর্মটা বসাইতে হবে। এটা হচ্ছে মূল স্ট্রাকচার। এটা হচ্ছে আপনার সাবজাংটিভ মোড, এটা সাবজাংটিভ মোড না। তো আপনার যদি সাবজাংটিভ মোডে রাখতে হয়, এই ভার্বগুলোর পরে আপনার দ্যাটটা থাকতে হবে, এরপর একটা সাবজেক্ট রাখতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম হবে। এখন আপনি যদি দ্যাটটাকে বাদ দেন, সাবজেক্টটাকেও বাদ দিতে হবে। তো দ্যাট আর সাবজেক্টকে বাদ দিলে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবেন, হিটা হিম হয়ে গেছে। আর যে ভার্বটা আছে তার আগে একটা টু বসাই দিবেন, আল্লাহর রাস্তা আর কিছু করা লাগবে না। তাহলে কি করতে হবে, দ্যাট বাদ দিতে পারি, এখানে দ্যাটের পরে যে সাবজেক্ট আছে ওটাকে অবজেক্টিভ ফর্মে লিখতে হবে, আর একটা টু লিখতে হবে। এই হচ্ছে আমার সাবজাংটিভ মোড ছাড়া যদি লিখতে চাই। তাহলে এই ভার্বগুলো যদি আমার কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় সাবজাংটিভ মোডে আমার ইউজ করতে হলে অবশ্যই আমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্ট্রাকচারে কোনো এলিমেন্ট যদি না থাকে, চারটা এলিমেন্টের একটা, তাহলে ওটা সাবজাংটিভ মোড হবে না। আমি কি বুঝাইতে পারছি? স্যার ওই একটা কোশ্চেন ছিল। আচ্ছা কোশ্চেন করেন। সাবজেক্টিং মুড না থাকলে কি তখন এটা অর্থ চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ। তখন অর্থটা কি হবে? এটা তখন আমার মনে মনে চিন্তা না, এটা এখন আমার দাবি। আচ্ছা, এটা কি এখানে প্রকাশ করা হয়েছে তাই না সেকেন্ডটাতে? বুঝি নাই মাসুদ, আরেকবার বলবেন? মানে বললাম সেকেন্ড সেন্টেন্সে মানে আমার দাবি আমি বলছি, আর প্রথমটাতে জাস্ট আমার ধারণা মনে মনে চিন্তা, আর এটা প্রকাশ করছি, এই ধরনের অবস্থা আর কি। মানে একটা সাবজাংটিভ মোড, একটা সাবজাংটিভ মোড না। স্যার এখানে যে মানে হি কে হিম করছেন, হ্যাঁ, এখন আমি যে এখানে বুঝতেছি হি আছে সেজন্য আমি হিম করছি, কিন্তু আমি ওরকম আমি কি সাবজেক্ট দেওয়া থাকবে যখন আমাকে যেখানে যে অবজেক্ট ফর্ম করতে হবে? আমি আপনার প্রশ্নটা আরেকটু ক্লিয়ারলি করেন আমাকে, তাহলে আমার আনসার দিতে সুবিধা হয়। মানে সাবজেক্টিভ ক্ষেত্রে সাবজাংটিভ ক্ষেত্রে আর কি, এখানে দ্যাট হিটা হলো সাবজেক্ট। হ্যাঁ, সেজন্য আমি পরের সেন্টেন্সে কি করছি, উই আর হিম করে ফেলছি। হ্যাঁ, যেহেতু আমি দ্যাট বাদ দিছি এইজন্য। হ্যাঁ,
এখন আমাকে কি ওরকম কি সেন্টেন্স দেওয়া থাকবে যেখানে আমি প্রথম সেন্টেন্স থেকে আমি সাবজেক্টকে অবজেক্ট ফর্ম করতে হবে এরকম, নাহলে আমি কেমনে বুঝবো যে হিম হবে নাকি অন্য কিছু হবে? হার তো হইতে পারে। আচ্ছা মনে করেন এখানে যদি সালমা থাকে আপনি কি কি লিখবেন বলেন তো? তখন তো হার লিখবই। হ্যাঁ ঘোড়ার ডিম, হার লিখবেন। হার মানে কি? মানে তখন সালমাই লিখবো, তখন সালমা সালমাই লিখবেন, হবে। তখন সালমা লিখবেন। কিন্তু এখানে যদি সি থাকে তখন হার লিখবেন। হ্যাঁ সরি শীত থাকবে তখন হারে লিখবো। কিন্তু এরকম মানে দেওয়া থাকবে মানে কোনটা ট্রান্সফর্ম করতে হবে এরকম? জি না ভাই, এগুলো দেয়া থাকবে না। এটা জাস্ট আপনাদের জানার জন্য যে কি এটা হচ্ছে সাবজেক্টিভ মোডে থাকবে, এটা সাবজেক্টিভ মোডে আছে আর এটা সাবজেক্টিভ মোডে নাই। কেন নাই? কারণ এখানে স্ট্রাকচারে দ্যাট নাই, সাবজেক্ট নাই, ভার্বের বেস ফর্ম নাই। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। এক মিনিট, যিনি প্রশ্নটা করছেন উনি কি ক্লিয়ার কিনা, নাহলে আরো জিজ্ঞেস করেন। হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ এবার আপনি বলেন। হ্যাঁ ভাইয়া, এখানে আমাদের সাবজেক্টিভে হচ্ছে 4টা বিষয় থাকতে হবে। এখানে সাবজেক্ট কোনটা ভাইয়া? এটা কি দ্যাট এর পরের সাবজেক্টটা? জি ওকে ভাই। আচ্ছা এখন আপনাদের পরীক্ষার হলে কি টেস্ট হবে জানেন? পরীক্ষার হলে টেস্ট হবে, এই ভার্বগুলো দেয়া থাকবে এরকম, এতটুকু পর্যন্ত দেয়া থাকবে, সাবজেক্টও দেয়া থাকবে ভাই। এরপর আপনাকে এখানে একটা ড্যাশ দিয়ে দিয়ে বলবে এখানে লিভ হবে না টু লিভ হবে না লিভিং হবে না লিভস হবে, তখন আপনি লিভ বসাবেন। আপনার টেস্ট শুধু এটাই। তার মানে আপনার মনে রাখতে হবে এই ভার্বগুলো যদি আমার দ্যাটের আগে থাকে পরবর্তী ভার্বটা বেস ফর্ম হবে, এতটুকু মনে রাখলেই হবে। এটা হচ্ছে পরীক্ষা, কাজ শেষ। ঠিক আছে, বেশি কথা বলা আসলে উচিত হয়নি আমার। এখানে আপনি 4টা স্ট্রাকচার বললেন, তো 4টা তো মনে থাকবে, কিন্তু আসল কাজ হচ্ছে ভার্ব গুলো। কিন্তু এখন এগুলো হয়তো একটু প্রবলেম। হ্যাঁ কোনো ওয়ে আছে মুখস্থ? হ্যাঁ বুঝিনি মানে এগুলো তো মুখস্থ ছাড়া কি কোনো ওয়ে আছে? এটাই এতটুকু মুখস্থ করলেই হবে, এগুলো এর বেশি নাই। আর কিছু অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। এটার স্ট্রাকচার বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ স্যার এটা বুঝছি। হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার স্ট্রাকচারটা হচ্ছে দেখেন, ইট থাকবে একটা, তারপরে বি ভার্ব যে কোনো টেন্সের হবে, তারপরে এই অ্যাডজেক্টিভের যে কোনো একটা বসে যাবে। ওই আবার দ্যাট থেকে সেম, দ্যাট সাবজেক্ট ভার্বের বেস ফর্ম সেম, কিন্তু ইট ইজ থাকবে বা ইট ওয়াজ থাকবে, সাথে এই অ্যাডজেক্টিভটা থাকবে। আবার টেক্সট দিচ্ছে কি আমার, বারবার ঢুকতে কষ্ট হয় এখানে। স্যার এই সাবজেক্টিভ ভার্বগুলো সেন্টেন্সে থাকলে কি অলওয়েজ এই স্ট্রাকচার হবে? মিস্টার ইএম জাহিদ হাসান, আপনি কেন কোশ্চেনটা করছেন আমি জানি না, তবে যদি জেনে কোশ্চেনটা করেন ভালো, আর যদি মনে করেন না জেনে কোশ্চেনটা করেন তাহলে তো আসলে কিছু বলার নেই। তবে জেনে কোশ্চেনটা করলে আমি খুশি হতাম। ওকে, প্রথম কথা হচ্ছে উনি বলছে এই ভার্বগুলো থাকলে অলওয়েজ এই স্ট্রাকচার হবে কিনা। আপনাদের জন্য ফর এ স্টুডেন্ট এই ভার্বগুলো থাকলে অলওয়েজ এই স্ট্রাকচারে হবে, বাট যদি জানতে চান এই ভার্বগুলো থাকলে অলওয়েজ এই স্ট্রাকচারে হবে না, ওইটা আপনাদের আর জানার দরকার নেই। একটা হচ্ছে সাবজাংটিভ মোড আছে, একটা হচ্ছে ইন্ডিকেটিভ মোড আছে, ওটা বাদ দেন, ওটা জানারও দরকার নেই, পরীক্ষায় আসেও না আসবেও না। এটা হচ্ছে জেনে রাখেন যে এই ভার্বগুলো থাকলে অলওয়েজ এই স্ট্রাকচার হবে, এটাই আপনাদের দরকার। এর বাইরে আর জানার দরকার নেই আপাতত। যখন পড়াইতে যাবেন নিজে নিজে জানবেন, পড়ানোর দরকার নাই, সেটা এমনি নিজে জানতে চাইলে জানতে পারেন। ইন্ডিকেটিভ মোড। ওকে, সো অ্যাডজেক্টিভের স্ট্রাকচারটা কি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইটের সাথে একটা বিভাব থাকবে, তারপরে এই অ্যাডজেক্টিভ গুলো থাকবে, আর বাকি অংশটুকু তো আমরা পারি দ্যাট সাবজেক্ট আর ভার্বের বেস ফর্ম। তাহলে এই তিনটা জিনিস দোনোটাতেই আছে, শুধু এখানে ভার্বের জায়গায় অ্যাডজেক্টিভ আসছে। আর এখানে ইটের সাথে ইয়া ছিল, একটা বিভাব ছিল, এখানে ছিল না, এখানে জাস্ট নরমাল একটা সাবজেক্ট ছিল। কঠিন নাকি এটা? না স্যার একটু কঠিন, মনে রাখতে হবে এগুলা। না এখানে, হ্যাঁ এখানে আসলে মুখস্থ করা কঠিন, আপনি জাস্ট এটা মুখস্থ করলেই হবে। সে আমি শুধু আপনাদেরকে যদি বলতাম যদি কোন সেন্টেন্সে এই ভার্ব গুলো থাকে তাহলে এরপরে যে ভার্বটা আসবে সেটা বেস ফর্ম, কোন সেন্টেন্সে যদি এই অ্যাডজেক্টিভ গুলো থাকে এরপরে যে ভার্বটা আসবে সেটা বেস ফর্ম, স্ট্রাকচার হচ্ছে এটা। এতটুকু পড়াইলে আপনাদের আসলে প্রবলেম ছিল না, কিন্তু আমি আসলে একটু বেশি কথা বলছি। কথাগুলো কি বলছি, সাবজাংটিভের আসলে বিষয়টা কি, কেন সাবজাংটিভটা হয়, তিনটা জিনিস আমি একসাথে রিলেট করছি। একটা হচ্ছে আমি নিজে করি, আরেকটা অন্যকে দিয়ে করা, আর একটা মনে মনে চিন্তা করি। এই সাবজাংটিভ যে মনে মনে চিন্তা করা, এই নলেজটা জাস্ট আপনাদেরকে দেওয়ার জন্যই আমি এতগুলো কথাগুলো বললাম।
না বললে আসলে কিছুই হতো না, আপনারা সহজে বুঝতেন। কিন্তু যারা আসলে বুঝার তারা আসলে সেন্সটা দিয়েই বুঝবে, বিষয়টা হচ্ছে এটা। সেজন্য আমি কথাগুলো বললাম। সো কেউ যদি আমার ওই কথাগুলো নিতে পারেন নেন, আর যদি নিতে না পারেন তাদের জন্য টোটকা হচ্ছে ভাই এই ভার্বগুলো যদি থাকে দ্যাট এর পরে যে ভার্বটা আসবে সেটা বেস ফর্ম, এই অ্যাডজেক্টিভ গুলো যদি থাকে সেন্টেন্সে দ্যাট এর পরে যে ভার্বটা আসবে ওটা বেস ফর্ম। এটা হচ্ছে তাদের জন্য। এখন কি করবেন, মুখস্থ করে ফেলেন, এছাড়া আর কোনো গতি নাই। ঠিক আছে স্যার, সাবজেক্টিভ ভার্বের মধ্যে যে মুভ একটা ভার্ব আছে, ওইটা যখন ইউজ হবে তখন ওইটার অর্থ কি হবে? ও এটা এটা হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা এখন প্রথম কথা হচ্ছে যে আপনি এখানে সবগুলো শব্দের অর্থ পারেন কিনা সেটা বলেন আগে। অ্যাডজন মানে কি? মুলতবি। মুলতবি করা। কোডের ক্ষেত্রে আমরা দ্য কোড ইজ অ্যাডজন, বাংলা সিনেমায় বা হিন্দি সিনেমায় আমরা এই শব্দটা শুনি। এখন এই সেন্টেন্সটার অর্থটা তাহলে আপনি বলেন। কি হতে পারে? আমি আশা করতেছি যে বিকালের আগ পর্যন্ত এটা মুলতবি থাকবে, এরকম কিছু স্যার। প্রশ্নটা কে করছে? জাহিদুল ইসলাম। জাহিদ ভাই আপনার কি মনে হচ্ছে বলেন। স্যার মুভটার অর্থটা আমি আসলে বুঝতেছি না। আচ্ছা এটা কি কোর্টের কোনো ভাষা? হ্যাঁ, না না এটা কোডের কোনো ভাষা না। এটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালটা মাথায় আসতেছে না, দাঁড়ান। এটা আমি যদি রিলেট করি, রিলেট করতে গেলে দাঁড়ান, এত কিছু আসলে মাথায় এসে থাকে না। ইয়ার মতো আর কি, ওই যে আর্টস টার্স এই ধরনের আর কি, বাট একটু দাঁড়ান আমি একটু চিন্তা করি। তবে এই মুভ মানে কিন্তু নড়াচড়া মুভ না ভাই, ঠিক আছে? এই মুভ মানে নড়াচড়া মুভ না। এটা হচ্ছে যে কি বলতাম, হ্যাভ অ্যান এখানে পাইছি দাঁড়ান, হ্যাভ অ্যান ইমোশনাল আর কগনিটিভ ইম্প্যাক্ট আপন, মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা ইমোশনাল একটা ইম্প্যাক্ট আর কি আমার মনে মনে, আমার এটা চিন্তা বা চাহিদা। আই মুভ দ্যাট উই অ্যাডজন আনটিল দিস আফটারনুন। ঠিক আছে, আপনাদের কাছে কি ওয়ার্ড ওয়েব ডিকশনারিটা আছে? হ্যাঁ আছে। হ্যাঁ ওটা 9, হ্যাঁ মুভ দিয়ে 9 নাম্বার ইয়াটা দেখবেন, মিনিংটা দেখবেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ এটা মনে হয় ধারণা বুঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ধারণা আর্জের মতোই হচ্ছে না স্যার? হ্যাঁ আর্জের মতো, আমি তো বললাম আর্জের মতো আর কি, মানে অ্যাকচুয়ালটা এখন বলে দিছি আর কি। ঠিক আছে ওকে, এটা হচ্ছে গেল সাবজেক্টিভ। কয়টা বাজছে? 8:29। এগুলো তো পড়ানোর কথা ছিল। আচ্ছা দেখেন আমি এগুলো পড়াই দিই, বিষয়টা হচ্ছে একদম সিম্পল, খুব মনোযোগ সহকারে শুনবেন। নট অনলি বাট অলসো একটা বিষয়, অ্যাজ ওয়েল অ্যাজ একটা বিষয়, বোথ এন্ড একটা বিষয়। এখন বোথ এর পরে একটা শূন্যস্থান আছে, নট অনলির পরে একটা শূন্যস্থান আছে, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে কোনো শূন্যস্থান নাই। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা হচ্ছে দেখেন, নট অনলির পরে যদি আমার এই জায়গায় নাউন বসাই আমি, বাট অলসোর পরে কি বসাবো? নাউন। ভেরি গুড। নট অনলির পরে যদি অ্যাডজেক্টিভ বসাই, বাট অলসোর পরে কি বসাবো? অ্যাডজেক্টিভ। নট অনলির পরে যদি আমি ভার্ব বসাই, বাট অলসোর পরে কি বসাবো? ভার্ব। ঠিক তেমনি বোথ এন্ড, এটাও সেম। বোথ এর পরে যদি নাউন হয় এন্ড এর পরে নাউন, বোথ এর পরে যদি অ্যাডজেক্টিভ হয় এন্ড এর পরে অ্যাডজেক্টিভ, বোথ এর পরে যদি অ্যাডভার্ব হয় এন্ড এর পরেও অ্যাডভার্ব। তার মানে নট অনলি বা বাট বোথ, নট অনলি বাট অলসো বা বোথ এন্ড, এই দুইটার ক্ষেত্রে একটার পরে যেটা বসবে আরেকটার পরেও সেটাই বসবে, কারণ দুইটাই হচ্ছে বেস্ট ফ্রেন্ড। ও যা খাবে ও তাই খাবে। অনেক সময় দেখেন না, ওই দুটা বাচ্চা হলে বাবা মা কি করে, দুইটার জন্য সেম সেম ড্রেস কিনে, এটার অবস্থা হয়েছে ওইরকম।
ঠিক আছে? এখন অ্যাজ ওয়েল এস, এটা তো আবার একা, এতে কি করবে দেখেন, ওই যে আপনারা কখনো দেখছেন দড়ি দিয়ে হাঁটে যে মানুষ, দড়ির উপরে সাথে একটা বাঁশ নেয়, বাঁশ কতক্ষণ এদিকে ব্যালেন্স করে কতক্ষণ এদিকে ব্যালেন্স করে, হ্যাঁ, কোন একদিকে বেশি ওজন হইলে তো সে পড়ে যাবে, তাই না? আরে ইমব্যালেন্স হইলে পড়ে যাবে, তাহলে ব্যালেন্স করতে হলে এটারে কি করতে হবে, সেটা এখন দড়ির উপরে আছে, এটারে কি করতে হবে, তার এদিকে যা থাকবে এদিকেও তা থাকবে, মানে অ্যাজ ওয়েল এজ এর আগে নাউন হইলে পরেও নাউন, আগে অ্যাডজেক্টিভ হইলে পরেও অ্যাডজেক্টিভ, আগে অ্যাডভার্ব হইলে পরেও অ্যাডভার্ব, আগের গুলোর মতই স্যার, আগের গুলার মতোই। হ্যাঁ, এখানে আসলে দুইটা আছে, আর ওখানে শুধু অ্যাজ ওয়েল এজ একটাই, আগে এবং পরে। তার মানে আমরা তিনটা এক্সাম্পল দেখবো শুধু, দেখেন। রবার্ট ইজ নট অনলি ট্যালেন্টেড বাট অলসো হ্যান্ডসাম। এই নট অনলি এবং বাট অলসো খেয়াল করবেন, নট অনলির পরে ট্যালেন্টেড আছে অ্যাডজেক্টিভ, বাট অলসোর পরে হ্যান্ডসাম আছে অ্যাডজেক্টিভ। তাহলে নট অনলির পরেও অ্যাডজেক্টিভ, বাট অলসোর পরেও অ্যাডজেক্টিভ, তাই না? জি স্যার। এখন এই নট অনলি জায়গায় আমি বোথ লিখতে পারি না? পারি। আর এখানে যদি আমি বোথ লিখি, বাট অলসো জায়গায় কি লিখবো? এন্ড। তার মানে এই নট অনলি যে জায়গায় বসে, বোথ সে জায়গায় বসে, বাট অলসো যে জায়গায় বসে, এন্ড সে জায়গায় বসে, মানে দুইটা যে কোনো একটা বসাইলেই হবে। তার মানে রবার্ট ইজ বোথ ট্যালেন্টেড এন্ড হ্যান্ডসাম। ওকে ওকে স্যার। হ্যাঁ, আর অ্যাজ ওয়েল এজ এর ক্ষেত্রে কি করতে হবে? কিছু না, জাস্ট নট অনলিটাকে কাটা দিব, এরকম কাটা, আর বাট অলসোটাকে কেটে তার পরিবর্তে অ্যাজ ওয়েল এজ বসে দিব। তার মানে অ্যাজ ওয়েল এজ এর আগে ট্যালেন্টেড, পরে হ্যান্ডসাম, যেহেতু অ্যাজ ওয়েল এজ একজন, নট অনলির কোনো দরকারই নেই। এই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এটা নিয়ে অ্যাজ ওয়েল অ্যাজটা একটু বলবেন? অর্থাৎ হচ্ছে রবার্ট ইজ ট্যালেন্টেড অ্যাজ ওয়েল অ্যাজ হ্যান্ডসাম। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আর এগুলা কি নেগেটিভ অর্থ দেয় না, নট অনলি বাট অলসো, যদি মানে কি রকম হবে তখন? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা নেগেটিভ অর্থ। বোথ এন্ড নেগেটিভ না, নট অনলি বাট অলসো নেগেটিভ। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই শেষ পড়া শেষ, আজকের পড়া শেষ, মাশাআল্লাহ। আচ্ছা স্যার, ওই যে ওইটার বাংলাটা কি বললেন? আই মুভ দ্যাট উই অ্যাডজন আনটিল দিস আফটারনুন। মানে আমি চিন্তা করতেছি আর কি, আমাদের উই অ্যাডজন কোথায় গেল সেটা? স্যার 184 পেজ। উই অ্যাডজন আনটিল দিস আফটারনুন, এই বিকালের মধ্যে আমাদের শেষ করে ফেলা উচিত। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওকে, আজকে অনেক কঠিন পড়া পড়লাম। স্যার অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে অনেক। স্যার আরেকটা জিনিস স্যার, নট অনলি বাট অলসো ওই সেন্টেন্স আমি রেকর্ডিংটা অফ করি, এগুলো বাইকা কথাগুলো আসলে রেকর্ডিং এ ঢোকার দরকার নেই, দাঁড়ান একটু। কোথায় গেল? স্টপ রেকর্ডিং। ইউ ওয়ান্ট টু স্টপ রেকর্ডিং?